অনেকদিন পর মেজো মামার কাছ থেকে একটা চিঠি এলো। যেমন তেমন চিঠি নয়, একেবারে রেজিস্ট্রি চিঠি। রীতিমতো সই সাবুত করে নিতাইকে চিঠিটা নিতে হলো। চিঠিটা পেয়ে নিতাই একটু অবাকই হলো। মেজো মামার চিঠি পাওয়া তো লটারি পাওয়ার মতো ব্যাপার নয় যে তাকে অবাক হতে হবে। আসলে বছরে দুবার মেজো মামা চিঠি দেয়, এবং নিতাই তখন মেজো মামার চিঠির উত্তর দেয়। সেই দুটো দিন হলো পয়লা বৈশাখ আর বিজয়া দশমী। চিঠিটা আসে নিতাইয়ের মার নামে, কিন্তু মার জবানিতে চিঠিটার উত্তর দেয় নিতাই। এবার চিঠিটা এলো পৌষের গোড়ায়, এবং নিতাইয়ের নাম। এমন অসময়ে মেজো মামার চিঠি কখনো আসে। অবাক হওয়ার ব্যাপারটা হলো এইখানে। মেজো মামার চিঠিটা খুলে পড়ার পর প্রথমে নিতাই রোমাঞ্চিত হলো, পরে নিজেই ভেতরে অন্য এক ধরনের উত্তেজনা বোধ করতে লাগলো। মেজো মামা লিখেছেন, স্নেহের নিতাই, আশা করি তোমরা সকলে কুশলেই আছো। দিদির শরীর কেমন তাহা জানিতে ইচ্ছে হয়। নিজে যাইতে পারি না বলিয়া নিজেকেই অপরাধী মনে হয়। সবই কপলের লিখন। যাই হোক, এতক্ষণে তোমাকে যে কারণে এই জরুরি পত্রটি প্রেরণ করিলাম তাহা মন দিয়া পড়িয়া দু একদিনের মধ্যেই কর্তব্য স্থির করো। সেই কিশোরকাল হইতে তোমার ভূত দেখিবার প্রচন্ড শখ। তোমার স্বর্গত পিতৃদেব আমার জামাইবাবুও জীবিতকালে ভূত দর্শনে অভিলাষী ছিলেন। বহুবার ভূত দেখিবার জন্য বায়না করিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখাইতে পারি নাই বলিয়া সেই দুঃখ অদ্যাবধি আমাকে পীড়িত করে। এতক্ষণে একটি সুযোগ আসিয়াছে। যদি তোমার মধ্যে ভূত দেখিবার বাসনা এখনো জাগ্রত থাকে, তবে পত্রপাঠ আমার বাড়িতে চলিয়া আসিও। যদিও বাসনা পূর্বাপেক্ষা স্তিমিত হইয়া থাকে, তাহা হইলে সেই বাসনাকে জাগ্রত করো। পিতার অপূর্ণ স্বাদ পুত্রের মধ্যে দিয়াই পূর্ণ হয়, ইহাই পিতৃভক্তির নিদর্শন। তুমি ভূত দর্শন করিলে তোমার পিতা অর্থাৎ আমার জামাইবাবুর আত্মা তৃপ্তি লাভ করিবে। অতএব আমার একান্ত ইচ্ছা, মনে কোনরূপ দ্বিধা না রাখিয়া অতি সত্বর চলিয়া আসিও। আমি তোমার ভূত দর্শনের সমুদয় বন্দোবস্ত করিয়া রাখিব। ইতি তোমার মেজ মামা। মেজ মামার কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর চুপ করে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বড় মামা নাকি অনেক রকম ভূতের সঙ্গে ওঠা বসা করেছে। তার বসবার ঘরটা ছিল উঠোনের এক ধারে। মস্ত বড় উঠোনটা পেরিয়ে তবে শোয়ার ঘরে বা মূল বাড়িতে আসতে হতো। তখনও মামার বাড়ির সামনের রাস্তা পাকা হয়নি। কাঁচা রাস্তার পাশেই বড় মামার বসবার ঘর। সন্ধে 7টা, বড় জোর 8টার পর এই পথ দিয়ে লোক চলাচল কমেই যেত। গ্রামের দিকে কেউ তো বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে। সেই সব সময় নাকি ভূতেরা আসতো বড় মামার সঙ্গে দাবা খেলত। আস্তে করে ঠেলা মেরে বসবার ঘরের ভেজানো দরজা খুলে দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ভূত বলতো, কেষ্টা এলুম, দুহাত খেলে যাই। বড় মামার নাম ছিল কৃষ্ণপদ, মেজ মামার নাম রামপদ। লোকে যে বলে ভূতের মুখে রাম নাম, বড়ই অদ্ভুত ব্যাপার। কিন্তু বড়ই অদ্ভুত বলে নিতাইয়ের মনে হয়। আমার বাড়িতে ভূতেরা এসে মেজ মামাকে নাকি অনেকবার রাম রাম বলে ডেকেছে। 2-3 বার দাবাও খেলে গিয়েছে। কোনো অঘটন তো ঘটেনি। যদিও এসব বৃত্তান্ত নিতাই কখনো নিজে চোখে দেখে, শুনেছে। কিছু শুনেছে মেজ মামার মুখে, কিছু শুনেছে মার কাছ থেকে। মার কাছ থেকে নিতাই এও শুনেছে যে তার মার বিয়েতে বড় মামার বিশিষ্ট কয়েকজন ভূত বন্ধুও নিমন্ত্রিত ছিল। তারা নিমন্ত্রণ রক্ষা করতে একটু অধিক রাত্রে এসেছিলেন। চিঠিটা পকেটে নিয়ে নিতাই মার কাছে এলো। মাকে বলল, না, মেজ মামা আমাকে রেজিস্ট্রি করে পাঠিয়েছেন। নিতাইয়ের মায়ের নাম প্রিয়বালা। নিতাইয়ের কথা শুনে হাতের কাজ থামিয়ে দিয়ে তিনি ছেলের মুখের দিকে তাকালেন। নিতাই দেখলো তার মায়ের সামনে পানের বাটা, চুল, কুচো সুপড়ি
আর জর্দার কৌটো। নিতাইয়ের কথা শুনে পান বানানো থামিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, এই অসময়ে রামুর চিঠি এলো কেন, তাও আবার রেজিস্ট্রি করে? কি ব্যাপার? নিতাই চিঠির বিষয়টা মাকে বলতেই প্রিয়বালা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই ভূত দেখার ডাক এলো, কিন্তু এতদিন পরে যে তোর বাবা দেখে যেতে পারলেন না। দাদাকে তোর বাবা কতবার বলেছেন দাদা একবার দেখান না। সবই কপালের ব্যাপার, তোর বাবার কপালে ছিল না। নিতাইয়ের মনে হলো মা যেভাবে দুঃখ প্রকাশ করলেন, যেন ভোর রাতে উঠে ঠান্ডায় দাঁড়িয়ে থেকেও টাইগার হিলে সূর্যোদয় দেখা হলো, কিংবা আগ্রার তাজমহল দেখার স্বাদ পূর্ণ হলো না। নিতাই মার মুখের দিকে একটু দেখে নিয়ে বলল, আমি আগামীকাল দুপুরেই মামার বাড়ি রওনা দেব। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন, বনগ্রাম স্টেশনে নেমে অটো করে যেতে হবে কুঠিঘাটের কাছে, একেবারে ইছামতির পাড়ে। নিতাই ছোটবেলায় স্টেশনের কাছে রিক্সা দেখতে যেত, তাতে করেই দিব্যি মামার বাড়ি চলে যাওয়া যেত। সে সময় তার মায়েদের ছেলেবেলায় ছিল গরুর গাড়ি, এখন অবশ্য রিক্সা, অটো, সাইকেল রিক্সা, যাতায়াতের নানান রকম ব্যবস্থা রয়েছে। কিন্তু নিতাইয়ের যাত্রাটা শুভ হলো না। স্টেশনে এসে দেখলো ট্রেন চলে গিয়েছে, অতএব টিকিট কেটে পরের ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। ট্রেনে উঠে পড়ার পর ঘড়ি দেখে নিতাই অনুমান করলো সব ঠিকঠাক চললে বেলা 4টে নাগাদ মামার বাড়ি পৌঁছে যাবে। ওরাতেই নিতাই টের পেয়েছিল তার যাত্রা শুভ ছিল না, ফলে কিছুই ঠিকঠাক চলল না। মছলন্দপুর স্টেশনে পৌঁছবার আগেই লাইনের উপর গাড়ি দাঁড়িয়ে পড়ল। প্রথমে অন্যদের মতো নিতাইও ভেবেছিল সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়েছে, এখনই ছাড়বে। কিন্তু একটু পরেই জনৈক হকার বলতে লাগলো, সামনে অবরোধ আছে, আগের ট্রেনটাও স্টেশনের বাইরে লাইনের ওপর দাঁড়িয়ে আছে, ট্রেন যে কখন যাবে তা কেউ জানে না। কিন্তু এক্ষেত্রে নিতাইয়ের কি বা করার আছে? ট্রেনের কামরার মধ্যে বসে থাকতে থাকতেই সে টের পেল বাইরের দিকের আলো অসম্ভবভাবে কমে আসছে, মলিন বিকেল স্পষ্ট হচ্ছে। নিতাই যে ভেবেছিল দিনে দিনে পৌঁছবে, সেটি হওয়ার আশা অত্যন্ত ক্ষীণ হয়ে এলো। অবশেষে নিতাই যখন স্টেশনে পৌঁছলো, তখন শীতের সন্ধে উতরে গিয়ে রাত ঘন হচ্ছে। মাত্র জনা কয়েক যাত্রী স্টেশনে নামলো। স্টেশনের বাইরে ঘুটঘুটে অন্ধকার, খান কয়েক দোকানে হ্যারিকেন লম্ফ জাতীয় কিছু জ্বলছে। বোধ হয় এই এলাকা জুড়ে এখন লোডশেডিং চলছে। নিতাই স্টেশনের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোনো অটো বা রিক্সাও দেখতে পেল না। এই অন্ধকারে পথ চিনে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব বলে মনে হল। রেল লাইনে অবরোধ না থাকলে এতক্ষণ সে দিব্যি পৌঁছে যেতে পারত, কিন্তু এখন কি হবে? ভাবতে ভাবতেই সে একটা ভ্যাপো ভ্যাপো আওয়াজ শুনে বুঝলো নির্ঘাত কোনো রিক্সা আসছে। যদি যেতে রাজি হয় তাহলে তার কষ্ট একটু লাঘব হবে। অন্ধকারের মধ্যে যেটি তার সামনে এসে দাঁড়ালো সেটি রিক্সা নয়, রিক্সা ভ্যান। ভ্যানটা এসে তার সামনে দাঁড়াতেই নিতাই বলল, যাবেন? ভ্যান চালক জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? নিতাই বলল, কুঠিঘাট। নিতাই শুনেছে এরকম রিক্সা ভ্যানে করে এই অঞ্চলে শুধুমাত্র মালপত্র নয়, মানুষজনও যাতায়াত করে। নিতাই অন্ধকারে ভ্যান চালকের মুখটা দেখতে পাচ্ছিল না। চালকের মাথায় একটা লাল রঙের টুপি, সম্ভবত উলের। ভ্যান চালক বলল, পিছনে উঠে পড়ো। নিতাই জানতে চাইল কত লাগবে। চালক বলল, এখন এই রাতের বেলায় তো কোনো প্যাসেঞ্জার পাবো না, কুঠিঘাট খুব কাছের পথ নয়, পৌঁছবার পর যা বিবেচনা করবেন তাই দিবেন। নিতাই যেন পড়তে গেল। চালকের সামনে থেকে পেছনের দিকে এসে দেখলো ভ্যানের ওপর একটা বস্তা আড়াআড়ি ভাবে শোয়ান, বোধহয় কোনো আনাজের বস্তা। নিতাই ভ্যানের ওপর বসে নিজের ব্যাগটা ওই বস্তার পেছনে রেখে বলল, চলুন। ভ্যান চলতে লাগলো।
স্টেশনের বাইরে দোকানগুলোতে টিম টিম আলো জ্বলছিল, কিন্তু স্টেশন চত্বর পেরিয়ে আসতেই সেটুকু আলো হারিয়ে গেল। নিতাইয়ের মনে হলো একটা অন্ধকার সুড়ঙ্গের ভিতর দিয়ে তাকে নিয়ে ভ্যানটা এগিয়ে চলেছে। সামনে পেছনে ডাইনে বাঁয়ে শুধু অন্ধকার। রাস্তার দুপাশে বড় বড় গাছের পাতাগুলো রাস্তার উপর এমন ভাবে ছেয়ে আছে যে ওপরের আকাশটাকেও দেখা যাচ্ছে না। ভ্যান চালক ভ্যান চালাতে চালাতেই বলল, এদিকে রাস্তা ভালো না, ভ্যান গাড়ি শুধু লাফাবে, আপনি এই বস্তাটা ধরে বসুন। নিতাই একটু পেছনে সরে এসে বস্তাটার উপর কনুইয়ের ভর দিয়ে বসতে যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কি আছে বস্তার মধ্যে? কেমন একটা গন্ধ বেরোচ্ছে। ভ্যান চালক বিরক্ত কথায় বলল, তা তো বেরোবে, সকালের মরা, এখন নিয়ে যাচ্ছি থানায়, ডেড বডি তো পচতে শুরু করেছে, পুলিশের হুকুমে থানায় নিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে যদি মর্গে নিয়ে যেতে হয় তাহলে তাই নিয়ে যাব। নিতাই সোজা হয়ে বসলো। সে টের পেল পৌষের শীতেও তার শরীর ঘামছে। সে কঠিন গলায় বলল, ভ্যান থামান, আমি নেমে যাব। ভ্যানটা থামাতে নিতাই তার ব্যাগটা নিয়ে লাফ দিয়ে নামতে যাওয়ার আগে ওই বস্তার ভেতর থেকে ভারী অদ্ভুত গলায় কে যেন বলল, নেমে গেলে আর গাড়ি পাবে না, কত অসৎ লোকের সঙ্গে ওটা বসা করছিস, আর আমার মতো নিরীহ একটা ডেড বডির সঙ্গে কিছুটা পথ যেতে তোর এত আপত্তি? নিতাই মুহূর্ত মাত্র দেরি না করে লাফ দিয়ে নিচে নেমে পড়ল। আর তখনই চালক খপ করে তার হাতটা ধরে বলল, যতটুকু এসেছেন তার ভাড়াটা অন্তত দিন। নিতাই পকেটে হাত ঢোকাতে ঢোকাতে বলল, কত? চালক বলল, 5 টাকা দিন। নিতাই 5 টাকার একটা কয়েন বের করে লোকটার হাতে দিয়ে বলল, আপনার আগে বলা উচিত ছিল। চালক কোনো কথা না বলে ভ্যান চালিয়ে মুহূর্তের মধ্যে অন্ধকারে হারিয়ে গেল। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে তার মনে হলো, ভ্যান থেকে নেমে সে কি ভুল করলো? সে যদি বস্তার মধ্যে কি আছে সেটা না জানতো তাহলে কোনো ব্যাপার ছিল না। জানবার পর বস্তাবন্দি একটা মৃতদেহের সঙ্গে কি করে এতটা পথ যাওয়া যায়? মৃতদেহটা বন্ধ বস্তার ভিতর থেকে তাকে যতই অভয় দিই, তার কি কোনো মূল্য আছে? নিজের বাবা মারা গেলে তাকে যখন চিতায় শোয়ানো হয়, তখন যদি বাবার চিতার ওপরে উঠে বসে নিজের ছেলের নাম ধরে ডাকে, তাহলে কি কোনো পিতৃভক্ত ছেলে সেইটাকে সাড়া দেবে? সে তো ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাবে। নিতাই রাস্তার একপাশে দাঁড়িয়ে এইসব ভাবছিল, আর এদিক ওদিক তাকিয়ে কোনো গাড়ি আসছে কিনা দেখছিল। রাস্তা দিয়ে হুটহাট করে এক একটা গাড়ি চলে যাচ্ছিল, হাত দেখালে থামছে না। যতদূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু অন্ধকার। কোনো দোকান অথবা লোকজনের বাড়ি আছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। ঠিক এমন সময় তার পেছন দিক থেকে রিং রিং শব্দে বেল বাজাতে বাজাতে কিছু একটা আসছিল। নিতাইয়ের মনে হলো, রাস্তার দুধারে তো ঘন মাঠ, ধান কাটার পর সেই শূন্য মাঠে তো কোনো রাস্তা নেই, নাকি মাঠের মধ্যে দিয়ে ইদানিং রাস্তা হয়েছে। নিতাই পেছন ফিরে অন্ধকারে স্পষ্ট করে কিছু দেখতে পেল, তবে মনে হলো কিছু একটা আসছে। হ্যাঁ, একটু পরেই একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো। নিতাই যেন হাতে চাপ পেল। সে বলল, ভাড়া যাবেন? রিক্সা চালক বলল, বসো। নিতাই রিক্সায় উঠে বসতে বসতে বলল, আমি যাব। কিন্তু নিতাই কথা শেষ করার আগে রিক্সা চালক বলল, জানি তুমি কুঠিঘাটে তোমার মামার রামাপদ ঘোষালের বাড়ি যাবে, আমি তো তোমাকে নিতেই এলাম। আজ এখানে একদিনের জন্য বাস, অটো, রিক্সা সব ধর্মঘট। আপনি আসবে কেমন করে এই ভেবেই তোমার মামা উতলা, তাই তো আমার আশা।
নিতাই বুঝলো তার মেজ মামাই নির্ঘাত এই রিক্সাওয়ালাকে পাঠিয়েছেন, কিন্তু লোকটাই ঘুরঘুরে অন্ধকারে ঠিক তার কাছে এসে দাঁড়িয়েছে। কেমন করে তাকে চিনল? নিতাই মনে মনে ভাবলো আগে মামার বাড়ি যায়, তারপর সব জানা যাবে। এখন রাত হয়তো বেশি নয়, তবু তার চলার পথে যেন মধ্যরাতের নির্জনতা। খানিক পর একটা বাড়ির সামনে এসে রিক্সাটা থামলো। রিক্সা থেকে নামার আগেই নিতাই মামার বাড়ির দিকে তাকালো। বাড়িটা অন্ধকারে ডুবে আছে। নিতাই ভাবলো এখানেও কি লোডশেডিং? মামার বাড়ির কোনো ঘরেই কি কোনো আলো জ্বলছে না? জানালা বা দরজার ফাঁক দিয়ে একটু আলো তো বাইরে আসতে পারে, কিন্তু একই অবস্থা। নিতাই অন্ধকারেই রিক্সাওয়ালার দিকে তাকালো। অন্ধকারে লোকটাকে ভালো করে দেখাও যাচ্ছে না। নিতাই বলল, বাড়িতে কি কেউ নেই নাকি? রিক্সাওয়ালা কোনো কথা না বলে জোরে জোরে রিক্সার বেল বাজালো। এবার দরজা খোলার আওয়াজ শোনা গেল। একটু পরেই একটা টর্চের আলো এসে পড়লো মামা বাড়ির মস্ত উঠোনে। রিক্সাওয়ালা এবার বলে উঠল, ওই যে তেনারা বেরোচ্ছেন, এবার আমায় ছাড়ো। নিতাই রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে জিজ্ঞেস করলো, কত দেব? রিক্সাওয়ালা বলল, যা হয় দাও। এই বলে নিতাইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মামার বাড়ির আলোটা এতক্ষণে ঘরের দরজা থেকে গিয়ে এসে রিক্সার ওপর পড়েছে। নিতাই দেখলো যে রিক্সা করে সে এসেছে, সেই রিক্সাওয়ালারা বাড়ানো হাতটা সাধারণ মানুষের মতো হাত নেই, রক্ত মাংসহীন একটা কঙ্কাল হাত। এবারে ভালো করে তাকিয়ে দেখলো লোকটার মুখ বলতেও কিছু নেই, তাকে মানুষও বলা যায় না। একটা কঙ্কাল রিক্সা টানতে পারে, নিশ্চয়ই পারে, না পারলে সে এলো কেমন করে? নিতাই নিজের পকেটে হাত ঢুকিয়েছিল রিক্সা ভাড়া দেবে বলে, কিন্তু রিক্সাওয়ালার হাত এবং শরীরের দিকে তাকিয়ে সে যেন পাথর হয়ে গেল। পকেট থেকে হাত বের করতেই পারছেন। টর্চ হাতে নিয়ে একটা লোক এসে দাঁড়িয়েছিল রিক্সার কাছে। সেই লোকটাকে দেখে নিতাই খানিকটা ভরসা পেয়ে পকেট থেকে হাত বের করলেন। হাতে 20 টাকার নোট। এই রিক্সাওয়ালা মানুষ নিশ্চয়ই নয়, তবে কি ভূত? ভূতেদের সঙ্গে নিতাই কখনো লেনদেন করে, কিছু কেনাকাটার সুযোগও পায়। অতএব সে জানে না ভূতেরা প্রাপ্য টাকা নিয়ে ব্যালেন্স ফেরত দেয় কি। নিতাই 20 টাকার নোটটা ওই কঙ্কালের হাতে দেওয়ার পর ওই ভূত অথবা কঙ্কালসার আজব মানুষটা বলল, ঠিক আছে। যেভাবে কর্পূর উড়ে যায়, ওই রিক্সাওয়ালাও ঠিক সেইভাবে উবে গেল। এবার নিতাই টর্চ হাতে লোকটার দিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবলো, এ মানুষ তো নাকি? নিতাই লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কলকাতা থেকে আসছি, আমার নাম নিতাই চক্রবর্তী, আমার মেজ মামা। টর্চ হাতে লোকটা বলল, আসুন, তিনি তো আপনার জন্যই অপেক্ষা করছেন আর চিন্তা করছেন। আমি তো মেজবাবুকে বললাম, ভয় নেই, ছোটবাবু নিজেই যাবেন ভাগ্নেকে আনতে। নিতাই অবাক চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, ছোটবাবু মানে আমার ছোট মামা? তিনি তো কবেই মারা গিয়েছেন। লোকটা এবার নিতাইকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলল, হাজার হোক, ঘোষাল বাড়ির ছোট ছেলে, অপঘাতে মৃত্যু হয়েছে বলে তো ভূত হয়ে গিয়ে বনে বাজারে ঘুরতে পারে না। কদিন হলো তিনি এই বাড়িতেই থাকে, পরের পয়সায় খাবেন না বলে নিজের রোজগার করে। দিনে অসুবিধে, তাই রাতে রিক্সা চালায়। সরকারের বেজায় দয়, তাই প্রায় রাতেই লোডশেডিং হয়। তখন ছোটবাবুর ভালো রোজগার। উঠোন পেরিয়ে ঘরের মধ্যে আসার পর দেখা গেল মেজ মামা সারা গায়ে চাদর জড়িয়ে একটা চৌকির ওপর বসে, তার কোমর পর্যন্ত লেপ দিয়ে ঢাকা। নিতাইকে দেখে মেজ মামা বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তোরে? বাস আর অটো ধর্মঘর, তার উপর অন্ধকার রাত, তাই তোর ছোট মামা হরিপদ গিয়েছিল তোকে আনতে। তুই ট্রেনে ওঠার পরই হরি আমাকে খবর দিয়েছিল তুই আসছিস। ওরা চেষ্টা করলে সবই জানতে পারে। নিতাই ধপাস করে মেজ মামার পাশে বসে পড়ল।
ছোট মামার রিক্সাতেই তো এলাম, 20 টাকা ভাড়াও দিলাম। মেজ মামা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, হরি তোর কাছ থেকে ভাড়া নিল? নিজের ভাগ্নেকে চিনতে পারেনি? নিতাই বলল, চিনেছে ঠিকই, নইলে আমায় আনলো কেমন করে? বরং আমি ছোট মামাকে চিনতে পারিনি। মেজ মামা আক্ষেপের গলায় বললেন, কি করে চিনবি বল? ওর তো আর আগের চেহারা নেই। এ বাড়িতে যাতায়াত আছে বলে আমরা দিব্যি চিনি। একটু চুপ করে থেকে নিতাই বলল, ভূত দেখার কথাই যদি বলো, তবে তো ছোট মামার মধ্যেই তার দর্শন পেয়ে গেলাম। মেজ মামা বললেন, তা অবশ্য ঠিক, তবে হরি হচ্ছে আমাদের ভাই, নিজের আত্মীয়, জ্ঞাতি, কুটুম। এদের ঠিক জেনুইন ভূত হিসেবে মেনে নেওয়া যায়। এই হরি সেই অপঘাতে মরল। যদি আরো কয়েক বছর আগে মারা যেত, তাহলে জামাইবাবুর ভূত দেখার বাসনা কিছুটা হলেও পূর্ণ হতো। এটাই বলল, কিছুটা কেন? মেজ মামা একটু হাসলেন, বেশ বিষণ্ণ হাসি। তিনি বললেন, মানুষের মধ্যেও যেমন সবাই পূর্ণ মানুষ নয়, ভূতেদের মধ্যেও তেমন সবাই পূর্ণ ভূত নয়। হরি এখনো পৈতৃক ভিটের মায়া ছাড়াতে পারল। মানুষের সঙ্গে ওর মেলামেশা বেশি, ভূতেদের সঙ্গে ওর তেমন মাখামাখি নেই। ভূতেদের কোনো অনুষ্ঠানে, সমাবেশে বা জলসায় হরি বিশেষ যায়টায়। ফলে ভূত হলেও ভূত সমাজ ওকে এখনো পূর্ণ ভূতের মর্যাদা দেয়। ওকে দেখাবো অন্যরকম ভূত, যারা ভূত সমাজে কুলীন এবং নেতা গোছের। রাত্রে খাওয়া দাওয়ার পাট ছুটে যাওয়ার পর নিতাই জানতে চাইল, সেই কুলীন আর নেতা গোছের ভূতেরা কোথায় থাকে? মেজু মামা বললেন, আর থাকা থাকি, ওই নিয়েই তো বেজায় সমস্যা। নিতাই বিষম খাবার ভঙ্গি করে বলল, সমস্যা? ভূতেদেরও সমস্যা হয়? মেজু মামা বললেন, হয় না আবার, খুব হয়। নবরায়ণের ধাক্কায় দেদার ভূত এখন উদ্বাস্তু, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই। তার ফলে যে সর্বনাশটি হচ্ছে সেটি বড় মারাত্মক। নিতাই চমকে উঠে মামার দিকে তাকালো, প্রশ্ন করল, মারাত্মক কেন? মেজো মামা লেপের নিচে পা ঢোকাতে ঢোকাতে বললেন, ভূতগুলো আস্তে আস্তে মানুষের সঙ্গে সমাজে মিশে যাচ্ছে। এমন ভাবে মিশে গিয়ে ঘোরাঘুরি করছে যে ভূত আর মানুষকে আলাদা করে চেনাই যাচ্ছে। তার ফলে প্রায় নানান রকম ভুতুড়ে কাণ্ড ঘটছে। সেই সব কাণ্ডের মোকাবিলা করতে পুলিশ পড়েছে মহাবিপদে। প্রশাসনেরও কিছু করার নেই। ভূত ধরার বা উৎখাত করার তো কোনো পরিকাঠামো প্রশাসনের নেই। নিতাই মেজ মামার মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমার পূর্ণ ভূত দেখা হবে না? মেজ মামা বললেন, পূর্ণ ভূত মানে কমপ্লিট ভূত। তোকে সেই ভূত দেখাবো বলেই তো জরুরি চিঠি দিয়ে ডেকে পাঠালাম। এখান থেকে একটু দূরে সাহেবকুটি বলে একটা বড় বাড়ি আছে, অব্যবহারে প্রায় পোড়ো বাড়ি। সেই সাহেবকুটি কয়েকদিনের মধ্যেই ভাঙা হবে। ওখানে নাকি কিসের ফ্যাক্টরি হবে। একবার ভেবে দেখ, সাহেবকুটির অত ভূত যাবে কোথায়? সেই কারণেই ভূতেরা বেজায় চিন্তিত। আগামীকাল ওদের প্রতিবাদ সভা, আমি তোকে ওই সভায় নিয়ে যাব। ওই সভায় একসঙ্গে অনেক কমপ্লিট ভূত দেখবি। অত কমপ্লিট মানুষও বোধ হয় তুই দেখিস না। মেজ মামিমা তাকে নিয়ে এসে বললেন, নিতাই, এই খাটে তুমি শোবে, মশারি টাঙিয়ে দিয়েছি। নিতাই মশারির মধ্যে ঢুকে পড়ার পর দেখলো তার খাটের ওপাশে আর একটা চৌকি, তাতে চমৎকার করে বিছানা বাঁধা, কিন্তু কোনো মশারি টাঙানো নেই। নিতাই মেজ মামিকে জিজ্ঞেস করলো, ওই বিছানায় কে শোবে? ওখানে মশারি টাঙানো নেই। পান চিবোতে চিবোতে খুব স্বাভাবিক ভঙ্গিতে মেজ মামি বললেন, ওটা ঠাকুরপোর জন্য, ওর খাবার ঢাকা দেওয়া আছে, ওর জন্য চিন্তা নেই। বসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ঠাকুরপোর মশারি লাগে না, শরীর বলতে তো শুধু হাড়, ওই হাড়ে মশার হুল ফোটে না।
নিতাই দেখলো মেজো মামি চলে যাচ্ছে। সে একটা ঢোক গিলে কাতর চোখে ওই শূন্য বিছানাটার দিকে তাকিয়ে রইল। এমন একটা খবর জানার পর কেউই নিশ্চিন্তে ঘুমোতে পারে না। নিতাইও পারল না। মেজো মামা তার ভাইকে যতই ইনকমপ্লিট ভূত বলুন না কেন, তিনি যে আদ্যন্ত ভূত তাতে কোনো সন্দেহ নেই। ঘুমের ভান করে লেপের তলায় শুয়ে নিতাই কিন্তু ঘেমে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো ঘরের মধ্যে একটা উষ্ণ ভাব। তবে কি ছোট মামা এলেন? কিন্তু অন্ধকার ঘরে কিছুই দেখা না গেলেও খুবখাট আওয়াজ শুনে মনে হলো ছোট মামা এসেছে। নিতাই চুপ করে রইল। ভূতেরা কি অন্তর্যামী? হঠাৎ ছোট মামা বলে উঠলেন, কিরে নিতাই, ঘুমলি? লেপের তলায় কেঁপে উঠলেও সে কোনো কথা বলল না। কোন কথায় কি বলে ফেলে বিপদ বাড়ে, তার চাইতে চুপ করে থাকাই ভালো। জীবন তো এর আগে কখনো ভূতের সঙ্গে এক ঘরে রাত কাটায়। ভূত দেখার অভিজ্ঞতা এমন হবে সেটা জানা থাকলে সে ভূত দেখতেও আসত না। কিন্তু ঘরের মধ্যে এসব কি হচ্ছে? জোনাকির মতো ছোট ছোট কয়েকটা আলো ঘরের মধ্যে ঢুকলো। নিতাই প্রথমে জোনাকি ভেবেছিল, কিন্তু আলোগুলো হঠাৎ বড় হয়ে গিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে পাক খেতে আরম্ভ করলো। কে একজন ছোট মামাকে জিজ্ঞেস করলো, হরিপদ, মশারির মধ্যে কে শুয়ে রে? গন্ধটা তো ভালো ঠেকছে না। ছোট মামা জবাব দিলেন, আমার ভাগ্নে আজই কলকাতা থেকে এসেছে। তারপর ওরা ছোট মামার সঙ্গে ফিসফিসি অনেকক্ষণ কথা বলল। তারপর কখন যে কি হলো তার মনে পড়ছে না নিতাই। সকালে ঘুম ভাঙার পরই ছোট মামার বিছানার দিকে সে তাকালো। বিছানাটা খালি। তার মানে ছোট মামা ঘুম ভেঙে উঠেই চলে গিয়েছে। দুপুরের পর মেজো মামার সঙ্গে সাহেব কুটিতে এসে নিতাই দেখলো কোথাও কোনো মিটিং এর আয়োজন। মেজো মামাকে বলতেই মেজো মামা বললেন, এটা কি মানুষের মিটিং যে রাজ্যের লোক জানাতে জানাতে এবং জ্বালাতে জ্বালাতে মিটিং মিছিলে চলবে? এখানে সব হয় নিঃশব্দ এবং সাবলীল ভাবে। মনস্থির করে দেখবার চেষ্টা কর। নিতাই মনস্থির করে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার কানের কাছে এসে কে যেন ফিসফিসে বলল, নিতাই, তোর বাবাকে দেখ, মঞ্চের ওপর, দেখতে পাচ্ছিস? নিতাই বলল, না। আবার সেই গলাটা ফিসফিস করে বলল, আমি তোর ছোট মামা, তোকে ছুঁয়ে রইলাম। এবারে তুই সব দেখতে পাবি। আমার বর্দা ছুঁয়ে আছে মেজদাকে, তাই মেজদা সব দেখতে পাচ্ছে। মানুষের হাতের স্পর্শ কেমন তা নিতাই জানে। জীবনেই প্রথম একটা ভূতের কঙ্কালসার হাতের স্পর্শ পেয়ে তার মনে হলো এর সময় ট্রামে, বাসে, রেলে, নানা অফিসে এরকম স্পর্শ সে আগেও পেয়েছে। এবার সে সবই দেখতে পাচ্ছে, সবই শুনতে পাচ্ছে। মঞ্চের ওপর বাবাকে দেখে সে একেবারে অভিভূত হয়ে গেল। মানুষ হয়ে বেঁচে থেকে বাবা যে সম্মান পাননি, আজ এত কমপ্লিট ভূত তার বাবাকে সেই সম্মান দিচ্ছে। গলায় মালা পরিয়ে অনুষ্ঠানের সভাপতি করেছে। তার মানে তার বাবাও একজন কমপ্লিট ভূত। একজন ভূত বক্তৃতা দিচ্ছে, আমরা শিবানুচর, অভিধানের ভাষায় ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরু ও বোম কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী মানব সমাজে ভূত চতুর্দশী নামে বিখ্যাত। স্বর্গ মর্ত্য উভয় লোকে আমাদের অবাধ যাতায়াত, অথচ আমাদের উৎখাত করার চক্রান্ত চলছে তো চলছে। এই সমাজে ভূতের ভোটার আছে, ভুতুরে অফিস কর্মী আছে, ভুতুরে রেশন কার্ড আছে, ভুতুরে মেডিকেল বিল, টেলিফোন বিল, ক্রেডিট কার্ডের বিল সবই আছে। অথচ ভূতেদের কোনো স্থায়ী নিবাসী নেই। তাই আমাদের দাবি, নিউ টাউনে একটি ভূত বাংলো চাই।
আমরা অকৃতজ্ঞ নই, প্রশাসনের সব কাজে আমরা সহযোগিতা করব। নিতাই দেখলো হলঘর ভর্তি ফুল। সবাই হাততালি দিল, কিন্তু হাততালির শব্দটা মানুষের হাততালির মতো শোনালো না। কেমন যেন খটাখট খটাখট আওয়াজ। এত ভূত একসঙ্গে দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ছোট মামা বললেন, এত ভূত দেখে অবাক হচ্ছিস তো? ওটা ভারতের কথা বাদ দে, শুধু পশ্চিমবঙ্গে কমপ্লিট ভূতের সংখ্যা 2 কোটি। মনে রাখিস, মানুষ মরে কিন্তু ভূত মরে না, কেবলই বাড়ে। তাই আগামী দিনে সারা পৃথিবীতে ভূতের সংখ্যাই বেশি হবে, মানুষের তুলনায় অনেক বেশি। এই সময় নিতাইকে দেখতে পেয়ে নিতাইয়ের বাবা মঞ্চ থেকে নেমে এসে বললেন, বাবা নিতু, কেমন আছিস? অফিসের যে উপরে ইনকাম ছিল সেটা এখনো চালিয়ে যাচ্ছিস? আজও অবধি কমপ্লিট মানুষ হলি না, মাকে যে দুবেলা খেতে দিচ্ছিস তা তো ঢের। যতদিন মানুষ ছিল ততদিন ভাবতো মানুষই সর্বোত্তম প্রাণী, কিন্তু ভূত হয়ে যাওয়ার পর ধারণা বদলালো। মানুষের মধ্যে ভূতেদের মধ্যে কমপ্লিট ভূতের সংখ্যা বাড়ছে, অথচ মানুষের মধ্যে কমপ্লিট মানুষের সংখ্যা কমেই চলেছে। তুই একটা কমপ্লিট মানুষ হ বাবা, এ আর সহ্য হয় না। নিতাইকে বাবা ভর্ৎসনা করে চলে যাওয়ার আগে নিতাইয়ের কানটা এমন ভাবে মলে দিয়ে গেলেন যার যন্ত্রণা আজও টের পায় নিতাই। তার সবচেয়ে বড় দুঃখ, বাবা কাকা মাস্টার মশাই এরা কেউ নয়, কানটা মলে দিয়ে গেলেন তার ভূত বাবা। ভূতের হাতে কান মলো খাওয়াটা নিতাই আজও মেনে নিতে পারছেন না।